শহীদদের মাগফিরাত কামনার জন্য তারা নফল রোজা পালন করে। তৎকালীন সরকার কারফিউ দেয়, ইউনিভার্সিটি স্টুডেন্ট এবং মেডিকেল কলেজের স্টুডেন্টরা খালি পায়ে ক্লাসে যাওয়া শুরু করে। উপন্যাস থেকে দুইটা চরিত্র বের করা যায়, একটা হবে সালমার চরিত্র, একটা হবে মুনিমের চরিত্র। প্রেমিকাকে সময় দিতে না পারার কারণে তার সম্পর্কের বিচ্ছেদ ঘটে। এখনকার সমাজের সাহিত্যিকদের মতো, বোবা সাহিত্যিকদের মতো তখন কিছু সাহিত্যিক ছিল। হ্যালো, আসসালামু আলাইকুম। গত কয়েকদিন ধরে আপনারা নিশ্চয়ই একটা লেখা দেখেছেন, সেটা হচ্ছে আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হব। এই লেখাটা মূলত জহির রায়নের একটা উপন্যাসটা মূলত এই উপন্যাসের শেষ লাইন হচ্ছে আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হব। উপন্যাসের নাম হচ্ছে আরেক ফাল্গুন। সো ঘটনা যেটা ঘটে, উপন্যাসটা 52-এর পরবর্তী ঘটনাকে লেখা, সম্ভবত 55-এর ঘটনাকে কেন্দ্র করে লেখা, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন ফেব্রুয়ারি উপলক্ষে বিভিন্ন প্রতিবাদ সমাবেশ, বিভিন্ন মিছিল, বিভিন্ন স্লোগান, কালো পতাকা টাঙানো এসব শুরু করে। উপন্যাসটা শুরু হয় এমনভাবে যেখানে সব একটা মৌন প্রতিবাদ করে। মৌন প্রতিবাদটা এমন যে সবাই খালি পায়ে, বিশেষ করে ইউনিভার্সিটি স্টুডেন্ট এবং মেডিকেল কলেজের স্টুডেন্টরা খালি পায়ে ক্লাসে যাওয়া শুরু করে, খালি পায়ে চলাফেরা শুরু করে এবং পরবর্তীতে তারা শহীদদের মাগফিরাত কামনার জন্য তারা নফল রোজা পালন করে। একটা পর্যায়ে যেটা হয়, তারা ফেব্রুয়ারি উপলক্ষে হলের মধ্যে থেকেই, যেহেতু বাইরে সব কিছু করা নিষেধ, হলের মধ্যে থেকেই তারা স্লোগান দেওয়া শুরু করে। হলের মধ্যে তারা প্রতিবাদ সমাবেশ এবং কালো পতাকা টাঙানোর কাজও তারা হলের মধ্যে থেকেই করে। এবং এক্ষেত্রে পুলিশ চলে আসার পর বাধা উপেক্ষা করে, প্রক্টরের বাধা এবং ছাত্রদের বাধা উপেক্ষা করে তারা হলের মধ্যে ঢুকে ছাত্রকে বেধড়ক পিটিয়ে এবং বেধড়ক পেটায় এবং পরবর্তীতে অনেকে ধরে নিয়ে যায়। এই ঘটনার পরে যেটা হয়, তৎকালীন সরকার কারফিউ দেয়, 144 ধারা জারি করে। 144 ধারা জারি করার কারণে অনেক স্টুডেন্ট এই 144 ধারাকে উপেক্ষা করে বাইরে চলে আসে, অথবা সমাবেশ অথবা স্লোগান দেওয়া শুরু করে এবং এতে পুলিশ আরও মারপিট করে অনেককে ধরে নিয়ে যায়। এর ফলে যে ঘটনাটা ঘটে, আসলে শত শত স্টুডেন্ট জেলের মধ্যে যাওয়া শুরু করে, মানে জেলের মধ্যে যাওয়া বলতে জেলের মাঠে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে তাদের অনেককে জেলের মাঠেই রাখা হচ্ছে। এখন ডেপুটি জেলারও আসলে অস্থির হয়ে গেছে যে এতগুলো স্টুডেন্টকে কোথায় রাখবেন, জেলের মধ্যে জায়গা নাই। সো এই তাদের অস্থিরতা দেখে একজন স্টুডেন্ট বলে ওঠে, এতেই ঘাবড়ে গেলেন নাকি, আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হব। সো এই ছিল মূলত কাহিনী। এখানে উপন্যাসটাকে মূলত একক কোনো চরিত্রকে কেন্দ্র করে গড়ে ওঠে নাই। এটা মূলত একটা গ্রুপকে কেন্দ্র করে গড়ে উঠেছে, একটা প্রতিবাদী গ্রুপকে, এবং ঢাকা ভার্সিটি এবং ঢাকা মেডিকেল সহ একটা সমাজ, একটা গ্রুপকে কেন্দ্র করে গড়ে উঠেছে। তার মধ্যে থেকেও যদি উপন্যাস থেকে দুইটা চরিত্র বের করা যায়, একটা হবে সালমার চরিত্র, একটা হবে মুনিমের চরিত্র। সালমা মূলত হচ্ছে ইউনিভার্সিটির স্টুডেন্ট, একটা মেয়ে স্টুডেন্ট। ওর স্বামী, ওর ভাই, ওর বোন সবাই আসলে প্রতিবাদের কারণে আগে থেকে জেলে থাকে। পরবর্তীতে সালমা আসলে এইসব প্রতিবাদ সমাবেশে জড়িয়ে পড়ে। আরেকটা হচ্ছে মুনিমের চরিত্র। মুনিম ইউনিভার্সিটির স্টুডেন্ট, বাট সে ইউনিভার্সিটির এসব প্রতিবাদ সমাবেশ, নানান পোস্টার লিখন, দেয়াল লিখন, অনেক কাজ করার জন্য সে আসলে সময় দিতে পারে না। মানে স্পেশালি তার প্রেমিকা থাকে, প্রেমিকাকে সময় দিতে পারে না। প্রেমিকাকে সময় দিতে না পারার কারণে তার সম্পর্কের বিচ্ছেদ ঘটে, একটা দুঃখজনক ঘটনা। আরেকটা ব্যাপার, মজার ব্যাপার হচ্ছে, আমাদের বর্তমান এখনকার সমাজের সাহিত্যিকদের মতো, বোবা সাহিত্যিকদের মতো তখনও কিছু সাহিত্যিক ছিল। সাহিত্যিকরা কথা বলতে সাহস পায় না, সাহিত্যিকরা আন্দোলনে আসতে সাহস পায় না, সাহিত্যিক রোজাও রাখে না। তারা মনে করে সাহিত্যিক, তাদের কাজ শুধু চুপ থাকা, তাদের কাজ শুধু সরকারের সাফাই গাওয়া। এই ছিল মূলত ঘটনা। সো আসছে ফাল্গুনে আমরা দ্বিগুণ হয়েছি, আসছে ফাল্গুনে আমরা প্রধানতার শিকলও ভেঙে দিয়েছি। বাট আমাদের এখন দায়িত্ব হচ্ছে দেশটাকে সুন্দর করে গড়া। সো চলেন সবাই দেশটাকে সুন্দর করে গড়ি। ধন্যবাদ।